গাড়িতে ঘুমানোর অভ্যাস আমার ছেলেবেলা থেকে, সেটা এখনো রয়ে গেছে। গাড়িতে উঠলেই ঘুম আসে। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিবেন। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করছিলাম আমি চিটাগাং আসছি এবং চিড়িয়াখানায় আমরা ঘুরছিলাম, বাট পতেঙ্গাও ঘোরা হয়েছে। সেটা পার্ট 2 আসবে বলছিলাম, এটা হচ্ছে পার্ট 2। আমরা যাচ্ছি হচ্ছে পতেঙ্গা। আর এই চিটাগাংয়ের রাস্তাগুলো এত সুন্দর, দুই সাইডে এত পরিষ্কার, গাছপালা, ফুল, অনেক সুন্দর অনেক। যাই হোক, গতকালকার ভিডিওতে আমার অনেক কলিজার বোনেরা বলছিল তারা চিটাগাংয়ে থাকে, তারা চিটাগাংয়ে বাড়ি। অনেকে আমাকে কলও করছিল, আর অনেকে আফসোস করছে যে আপু তুমি চিটাগাং আসছো, আমাদেরকে বলো নাই কেন। তো আসলে আমি জানতাম না যে আমার অনেক বোনেরা চিটাগাং থাকে। যদি জানতাম অবশ্যই আপনাদেরকে বলে যেতাম। পরবর্তীতে যখন যাব তখন অবশ্যই আপনাদেরকে বলে যাব। বাতাসে ফুলের অবস্থা। জাম কত করে? 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম 30 টাকা হলে 1 কেজি কত? 1 কেজি 280 টাকা। 100 গ্রাম নাও। হ্যাঁ, ঘুমাইবা 100 গ্রাম নাও না। পতেঙ্গা কিন্তু বঙ্গবন্ধু টানেলও আছে, এখান থেকে দেখা যায়। আপনাদের ভাইয়া তাসনিম বলছিল সেখানে যাবে, আমি বলছি না, কারণ এটার ভিতরে নাকি অক্সিজেন নাই। কৃত্রিম উপায়ে নাকি অক্সিজেনের ব্যবস্থা করছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। কারণ আমি খোলা হাওয়া, বাতাস এগুলোই পছন্দ করি। কোনো আর্টিফিশিয়াল অক্সিজেন আমার কাছে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণত গাড়িতে যখন এসি চলছিল আর যখন দরজা জানলা বন্ধ ছিল, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর মনে হয় বাহিরের অক্সিজেন বাতাস ভিতরে প্রবেশ করতে পারতেছে না, আমি মনে হয় মারা যাব এরকম লাগে। তো এই সকল কথা চিন্তা করে আর টানেলে যাওয়া হয় নাই। আমি যদি হ্যাঁ বলতাম তো অবশ্যই টানেলে যাওয়া হয়তো। আপনারা কে কে বঙ্গবন্ধু টানেল ঘুরছেন অবশ্যই অবশ্যই কমেন্টে করে জানাবেন। আসো, এটা কি বরফ দেন না? আর একটু বরফ দেন। ঠান্ডা দেন নাই? হালকা পানি খেয়ে পরান পড়তেছে না। প্রচুর বাতাস। আসো, পতেঙ্গা চলে আসছি। কোথায় আসছো বেবি? খুব সুন্দর বাতাস, খুব, তাই না? এখানে বাতাসে দাঁড়ানো যাচ্ছে না। আমরা ফার্স্ট যখন আসছিলাম তখন এগুলো কিছু হয় নাই, জাস্ট এমনি বালুর মতো। হ্যাঁ, বড় বড় শিপ। শিপ এগুলো এখানে দাঁড়িয়ে আছে কেন তাসনিম? না, ওরা একই জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি দেখো ভালো করে। শিপগুলো দাঁড়িয়ে আছে একই জায়গা। ওইখানে ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার গাড়িতে উঠবা? উঠবা? চলো। আজকের আবহাওয়াটা খুবই মিষ্টি ছিল, প্রচুর বাতাস ছিল, বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে কিন্তু আমরা ঘুরতে পারতাম না। যদিও আমি বাসা থেকে ভেবে আসছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসে বসে খাবো কোনো কিছু, আর বৃষ্টিকে উপভোগ করব। জাস্ট ঈদের পরের দিন ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে, এতটুকুই, এত জোরাজুরি নাই। কারণ আজকে যে জায়গাটায় আসছি এই জায়গাটা আমরা এর আগেও আসছি। তারপরে চিটাং, মোটামুটি অনেক জায়গায় আমাদের ঘোরা শেষ। তো এই চ্যানেলে তো ভিডিওগুলো নাই, যে চ্যানেলে ছিল সেই চ্যানেলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, যে কারণে আপনারা হয়তো অনেকে জানেন না। চশমা কেনা লাগবে, সুন্দর লাগে, সুন্দর লাগে।
সুন্দর লাগে তো। বুড়ো বয়সে কত ঢং, চশমাও পরে, সবই সুন্দর। এই র্যাবের একটা ড্রেস আছে না ব্ল্যাক, তোমার এই যে হেচ্চা লাগে, ইয়ে ভালো লাগে কালোটা। ভালো এবার মেয়েরাও জিজ্ঞাসা তোর আব্বুর কোনটা সুন্দর লাগে দেখ। আমার কথা হয় না তাসনিম, সুন্দর নি রে? জানি না, চলো চলো। ঘুরাই উঠবি? উঠ। ওই প্লেন যায়। হ্যাঁ, কতক্ষণ হাঁটার পরে আমরা জায়গা পেলাম নামার। এই জায়গাটা থেকে নামা খুবই রিস্ক, কারণ কয়েকটা সিঁড়ি দেওয়া, তারপরে আর কোনো সিঁড়ি নাই, এখান থেকে লাফিয়ে লাফিয়ে নামতে হয়। তো পাশে দেখলাম কয়েকটা পাথর দেওয়া আছে, যে পাথরগুলো দিয়ে অনেকে উঠতেছে আর নামতেছে, বাট সেই জায়গাটাও অনেক কম, একজন আরেকজনকে ধরে উঠতেছে, একজন আরেকজনকে ধরে নামতেছে। তো আমরাও সেম ওইভাবে নামলাম, কারণ ঘুরতে আসছি, এত কিছু চিন্তা করে লাভ নাই। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, কেউ গোসল করতেছে, কেউ স্প্রিং বোটে উঠতেছে, কেউ দুষ্টামি করতেছে, এই আর কি। বাট আমরা তো জাস্ট ঘুরতে গেছি, গোসল করার উদ্দেশ্যে যাই নাই। তেমন কিছুই নাই, শুধু সাগর না, বসে বসে শুধু সাগর দেখব। কিন্তু আমি তো মানুষের কল্লা দেখতে পাচ্ছি, অনেকে গোসল করতেছে, বাট আমরা কি জন্য আসছি? যতই ভাবি নামবো না, সাগর দেখলে, পানি দেখলে আসলে দাঁড়িয়ে থাকা যায় না। সবার আনন্দ দেখে আমারও মন চাচ্ছে আমি একটু নামি। তো আর কি করার, বাচ্চাদেরকে বললাম তোরা আগে নাম, আমি একটু শুট নেই ঢেউয়ের। তো ওইভাবে আসলে এখানে ঢেউয়ের শুট নেওয়া যায় না, কারণ প্রচুর মানুষ তো, আর আমরাও ওইভাবে যাই নাই। কি বুঝছ না, এই জুতা রাখি গেলাম, লই দেবে মানুষে। আম্মু হচ্ছে ওখানে গেছি, প্রচুর ঢেউ ছিল, নিচে দাঁড়ানো যাচ্ছিল না। তো ভাবলাম এটার উপরে একটু দাঁড়াই, তাহলে হচ্ছে পাটা ভিজবে, ভালো লাগবে। সাগর পাড়ে এসে পা না ভিজালে আসলে শান্তি লাগে না, মনটা উড়ু উড়ু করে। ওদের মতো যদি আমি একটু ভিজতে পারতাম ভালো লাগতো। কেন যে বড় হয়েছিলাম, আর কেন যে এত জীবনে দুঃখ কষ্ট বাধা, আসলে বলতে পারি না। ছোট থাকতে ভালো, সবকিছু সুন্দর করে উপভোগ করা যায়, তাই না? তো যাই হোক, এখানে দাঁড়াইছিলাম, এখানে আবার ছেলেরা বলতেছে এই যে ম্যাডাম নামেন নামেন, এখানে নাকি আবার স্প্রিং বোট এখন কি শুরু করছে। দুষ্টামি কারে বলে, বিয়ের আগে করি না। আকাশটা কি সুন্দর দেখেন, দুষ্টামি করে।
অনেকক্ষণ সাগর পাড়ে ঘোরাঘুরি করলাম, মানুষের দুষ্টামি দেখলাম। এখন হচ্ছে আমরা উপরে উঠে যাব, আর এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে। উঠে গেছি সাগর থেকে, আর এত মানুষ, আমরা এখন কিছু খাবো। চেয়ার টেবিল নিয়ে নিছি, এখান থেকে বসে দেখা যায়। চেয়ার এখান নিয়ে গেলে তো হয়, চেয়ার এখান নিয়ে যাবে। কি কি আছে আমার দিকে চেয়ার কম নেই, কি কি আছে? মশলা খাবেন, ফুচকা আছে, চিকেন ফুচকা আছে, চিকেন টিক্কা আছে, চিকেন পেয়া হবে, জাল পেয়া হবে। কাঁকড়ার কি আছে? কাঁকড়া মশলা হবে, ফ্রাই হবে। কোনটা মজা হবে? আপনার মশলাটা করে 20 টাকা চপে দিতে হবে। তো মশলা একটা কত? ওইটা 200 টাকা, হাফ প্লেট 150 টাকা। আচ্ছা আগে কাঁকড়া মশলা একটা আনেন, দেখি কেচছে, তারপরে ফুল আনেন, আমি খাবো। তোমরা কি খাবা বলো? তোরা কি খাবি? দই, হ্যাঁ কাঁকড়াটা আনেন। আমি হচ্ছে কাঁকড়া খাবো, তো আমি এখানে কাঁকড়া মশলা অর্ডার দিছি। আর তোমরা কি খাবা? যেইটা খাবা বড় সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছা করে ওটা ও খাবে, তোমারটা তুমি খাবা। তুমি কি খাবা? ফুচকা, দই ফুচকা না ঝাল ফুচকা? আর তুমি কি খাবা? ঝাল ফুচকা। আর তুমি কি খাবা? কিচ্ছু খাইতে না। তো আপনাদের ভাইয়াকে বললাম কি খাবে, সে বলতেছে সে কিছুই খাবে না, মেয়েরা হচ্ছে ঝাল ফুচকা খাবে, আমি হচ্ছে কাঁকড়া খাবো। আমি কোথাও গেলে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। কাঁকড়া আমি ছেলেবেলা থেকে খাইছি, আমার কাছে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ কাঁকড়া এই দুইটা জিনিস সমান, বাট আপনাদের ভাইয়া সেটা বুঝে না, বলে বাহিরের খাবার মজা হবে না, পেট খারাপ করবে, এই করবে সেই করবে। এত কিছু চিন্তা করলে কিন্তু জীবনে কোনো কিছু উপভোগ করা যায় না, জাস্ট উপভোগ করতে হবে। তো আমি বলতেছিলাম যে আমাদের সাথে আসলে তুমি এরকম করো, কিছু খাও না, সে নিজে তো হোটেলে ভালোই খাও। তারপরে হচ্ছে সে চটপটি অর্ডার দিছিল তার জন্য, আর তাসনিমও হচ্ছে পরে চটপটি খাইছে ওর আব্বুর সাথে, আর তাইফা হয়তো ফুচকা খাইছে। যাই হোক, খেতে খেতে হচ্ছে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমার কলিজার বোনেরা, আপনারা আমাকে ঈদের দিনের ব্লগে প্রচুর কমেন্ট করছেন, অনেক দোয়া করছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বোনেরা আমাকে এত ভালোবাসে, আসলে আহ, আমি জানতাম না। ওই ভিডিওটা দেখে আমি অনেকটা অনেকটা শান্তি পাইছি, সেটা বলার মতো না। যে আমার বোনেরা আমার জন্য এত চিন্তা করে, আমার সকল বোনেদের জন্য আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। তারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন মেয়ে দুইটা নিয়ে, হাজবেন্ড নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি। আর যারা হাজবেন্ড ফিরে আসাতে যাদের মনে কষ্ট গেছে, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। যে হাজবেন্ড ফিরে আসাতে আপনাদের কিসে কষ্ট গেছে আমি ঠিক জানি না। আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসছে, এটা স্বাভাবিক। হাজবেন্ড ওয়াইফ অনেক কিছু হয়ে থাকে, আবার মিলে যায়, যে সেটা আসলে কেন আপনারা সহ্য করতে পারতেছেন না সেটা জানি না। আর অনেকে বলতেছেন যে হাজবেন্ডের টাইটেল দিলে নাকি আমার ভিডিও ভাইরাল হয়। আমি আমার হাজবেন্ডের টাইটেল একবার না 100 বার দিব, আর প্রত্যেকটা ভিডিওতে দিব। আমার হাজবেন্ড আছে, আমি দিব।
তো আপনাদেরও হাজবেন্ড আছে, আপনারাও চাইলে আপনাদের হাজবেন্ডের নামে একটা টাইটেল দিয়ে ভিডিও ভাইরাল করতে পারেন। যদি হাজবেন্ডের নামে টাইটেল দিয়ে ভিডিও ভাইরাল করা এত সহজ, আমি তো আর আপনাদেরকে নিষেধ করি নাই যে আপনাদের হাজবেন্ডের নামে টাইটেল দিবেন না। তো শুধু শুধু এসে আজে বাজে কমেন্ট না করাই ভালো, কারণ এই যে আমার হাজবেন্ড রাগ করে চলে গেছে সেটাও আমি আপনাদেরকে বলছি, সে ফিরে আসছে সেটাও আপনাদেরকে বলছি। আবারও যদি রাগ করে চলে যায় আবারও বলবো, ঠিক আছে? তো অপেক্ষায় থাকেন সে আবার কবে রাগ করে যায়, আবার কবে আমি টাইটেল দেই। অবশ্যই অপেক্ষায় থাকেন, যদি যায় তো ইনশাল্লাহ সে টাইটেল আসবে। আবার অনেকে এই ধরনের কমেন্ট করতেছে যে হাজবেন্ড নাকি ক্যামেরায় ধরা পড়ছে সেই জন্য নাকি আমি তাদেরকে দেখাইছি। তাদের তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলি। আমার হাজবেন্ড হচ্ছে রমজানের ঈদে ফিরে আসছে, তখন আমি টাইটেল দিছিলাম। তো আপনারা এই যে হঠাৎ করে একটা ভিডিও দেখেন, হঠাৎ করে কমেন্ট করেন, তো কি বলবো, এইসব মানুষকে বলার কিছু নাই। যতই আমি বোঝানোর চেষ্টা করি, এরা হচ্ছে গাধা, এরা জীবনও বুঝবে না। এরা এদের মতো বকেই যাবে, আগা নাই গোড়া নাই, মাঝখান দিয়ে একটু ভিডিও দেখে ইয়া করবে, আজে বাজে কমেন্ট করে চলে যাবে। আমি রমজানের ঈদে বলছিলাম যে আমার আমার হাজবেন্ড ফিরে আসছে, আর এখন হচ্ছে কোরবানির ঈদ, অলরেডি 2.5 মাস হয়ে গেছে, তারা এর ভিতরে আমার কোনো ভিডিও দেখে নাই। না দেখে এই আপনাদের ভাইয়াকে যে দেখাইছি কোরবানির ঈদে, সেটা দেখে ফালতু ফালতু কমেন্ট করছে। তা যাই হোক, আহ, এটা হচ্ছে সিজনাল দর্শক যাকে বলে, তারা যারা রেগুলার দর্শক তারা এই ধরনের কমেন্ট করে না। তারা তো সবকিছু জানে, দেখে, বুঝে, আর দোয়া করে, এটা আর কি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার কলিজার বোনদের কাছে বলি, দেখেন, আমার সুখ শান্তি, আমি আমার ভালো মন্দ, আমি না আগে কখনো কোনো কিছু গোপন রাখি নাই। না বাস্তব জীবনে গোপন রাখছি, না ইউটিউব জগতে গোপন রাখছি। যখন যেটা হইতো আমি একদম সহজ সরল মনে না সবকিছু শেয়ার করতাম, আপনাদের কাছে বলতাম। বাট আমার ইউটিউব দর্শক না, আমি আমার রিয়েল জীবনের কথা বলতেছি। অনেকে না আমার ভালোটা সহ্য করতে পারে না, যদি ভিডিওর ভিতরে আমার ভালোটা দেখে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আর তারা চেষ্টা করে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে ভাঙন ধরানো যায়, কিভাবে এটা করা যায় সেটা করা যায়, এই সকল কথা আমি আপনাদেরকে বলতেছি, কারণ আপনারা অনেক প্রশ্ন করেন, সে প্রশ্নের অ্যান্সার গুলো আমি দিতে পারি না, এই জন্য বলতেছি। তো আমি চিন্তা করছি যে কিছু কিছু জিনিস ইউটিউবে আমি প্রকাশ করব না, গোপন রাখবো, সিক্রেট রাখবো। এটা হচ্ছে আমাদের দুজনের সুখের জন্য, বুঝছেন? তো আপনারা যদি অনেক সময় অনেক প্রশ্ন করেন, অ্যান্সার না পান, মনে কষ্ট নিবেন না। কারণ সবকিছু যেমন ইউটিউবে আমি দেখাই না, আবার অনেক কিছু গোপনও রাখি না, সেরকম যেটা আমি দেখাবো না, যেটা আমি বলবো না, বলতে চাচ্ছি না, মনে করবেন সেটা বললে আমার জন্য ক্ষতি, এই জন্য আমি বলতেছি না, ঠিক আছে? কারণ আমার কলিজার বোনেরা জানে লাইফে এমন কিছু মানুষ থাকে যারা আমার সুখেও জ্বলে দুঃখেও জ্বলে। তো এই জন্য আমি আগে যেহেতু বুঝি নাই, অনেক কিছু শেয়ার করে দিছি, অনেক কিছু বলছি, যে কারণে আমার সংসারে একটা ইফেক্ট পড়ছিল। বাট আমি চাই না ভবিষ্যতে আর সেটা হোক। এখন আল্লাহ ভালো জানে যে সংসারের সুখ কতটুকু থাকবে কতটুকু থাকবে না। তবে আমি চেষ্টা করব যে আগের মতো বোকামি করে সবকিছু বলে দিব না, কিছু জিনিস সিক্রেট রাখবো, ঠিক আছে? তো আপনারা আপনারা নিজেরাও সংসার করেন, আপনারা নিজেরাও বুঝবেন যে সবকিছু আসলে বলা উচিত না, কিছু জিনিস গোপন রাখা উচিত। সেই জিনিসগুলো আমি গোপন রাখি, আপনাদেরকে উত্তর দেই না। তো আশা করি কেউ মনে কষ্ট নেবেন না, আপনারা আমার কষ্টটা বুঝবেন। আর এখন তো ইদানিং এ দেখতেছি যে ইউটিউবেও আমার অনেকে ভালোটা দেখলে সহ্য করতে পারতেছে না। আগে ভাবতাম মনে হয় রিয়েল জীবনে এইসব ডাইনিদের আনাগোনা, এখন তো দেখি না ইউটিউবে অনলাইনেও আছে এরকম দুই একটা। এখন সেই হিসাবে এদিক ওদিক দুই দিকে হিসাব করে চলতে হবে, এই আর কি। দোয়া করবেন আমি যেন সুন্দর করে চলতে পারি, এটা আর কি। কেন ভিডিও হয় নাই, আপলোড হয় নাই, আপলোডের সমস্যা হয়েছিল। আরে আমাদের ঈদের দিনে ব্লগটা পাইলেন না, খুবই দুঃখজনক। ভিডিও সব কিছু হয়ে গেছে, আমি আপলোডে দিয়ে ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি আপলোড হয় নাই, ফিল্ড হয়ে আছে। পরে আর টাইম ছিল না আপলোড দিব, আমরা ঘুরতে চলে আসছি। তো এই ভিডিওটা কালকে আসবে। আর এই দেখেন সন্ধ্যার পতেঙ্গা। তো চলুন যাওয়া যাক। আমার চোখে ব্যথা করতেছে প্রচুর, আমারও এই জায়গা আর এই জায়গা ব্যথা করতেছে। তোমার? আমার উপরে ব্যথা করতেছে এখানে। এই পর্যন্ত কয়টা ফান খাইছে হাজগানি? হ্যাঁ, কয়টা খাইছে? একটাও না, একটাও না। 5টার উপরে খাইছে। আনলে একটা নাও।
চুন দিয়েন না, চুন ছাড়া। স্যামসাং মনে হয় না, ভিভো। নতুন হাজব্যান্ড ওয়াইফ মিলে পান খাচ্ছি। আমরা গাড়ি ঠিক করতেছি, চলে যাব। আপনাদের ভাইয়া হচ্ছে নিজে পান খাবে, আর আমি যদি খেতে বলি যে আমি একটু খাবো, বলে দাঁত লাল হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, খাইও না। এই হচ্ছে তাদের অবস্থা। যাই হোক, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ওখান থেকে বাস ধরে ফেনী যাব। আর সন্ধ্যার সময় কিন্তু এই দুই সাইডে দেখতে খুবই ভালো লাগে। শিপের ভিতর হচ্ছে লাইট জ্বলতেছে, আবার এখানে বড় বড় গাড়ি দাঁড়িয়ে অনেকে ঘুরতেছে। এগুলো হচ্ছে যারা এখানকার স্থানীয় তারা হচ্ছে ঘুরে, বাট আমাদের জন্য এটা প্রযোজ্য না। আমি তো খুবই ভয়ে ছিলাম, গহনা পরে গেছিলাম, মোবাইল ছিল। তো এখানে তো ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে। শুধু ভাবতেছিলাম সেফটি মতো যেন জায়গা মতো পৌঁছাইতে পারি, এইটাই। আর আল্লাহ আল্লাহ করতেছিলাম মনে মনে। আপনাদের ভাইয়াও অনেক চিন্তা করতেছিল। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা হচ্ছে চট্টগ্রাম পৌঁছায় গেছি। দুপুরে যে রেস্টুরেন্টে আমরা খাইছিলাম, আমরা সেই রেস্টুরেন্টেই আসছি। আসলে চট্টগ্রামে তো আমরা থাকি না, আর আমরা এত ভালো কোনো কিছু চিনিও না, কোন রেস্টুরেন্ট ভালো কোনটা খারাপ। এর আগে যখন আসছিলাম এই রেস্টুরেন্টে খেয়ে আমার কাছে খাবারটা অনেক ভালো লাগছিল, যে কারণে পরবর্তীতে আবার আসা। তো আমরা এসে হচ্ছে ফার্স্ট টাইম টিকিট কাটছি, কারণ হচ্ছে আমরা যদি ঠিক মতো গাড়ির টিকিট না পাই, এসি গাড়ি অ্যাভেলেবেল না, নর্মালটা অ্যাভেলেবেল, বাট গরমে নর্মাল গাড়িতে যাওয়া সম্ভব ছিল না। তাছাড়া গাড়ির গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না, আমার প্রচুর বমি হয় যদি গাড়ি খারাপ হয়। তেলের গন্ধ বা গন্ধ থাকে যে গাড়িতে, সেটা। তো আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসছি। আর আমাদের গাড়ি ছিল হচ্ছে সম্ভবত 7:35-এ, আর এখন বাজে 7টা। ভাবলাম আমরা নাস্তা করে যাই। আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ কিছু খাবা। তো আমি কিন্তু এর ভিতরে অনেক কিছু খাইছি, বাট সেগুলো আপনাদেরকে কিছু দেখাই নাই। আইসক্রিম খাইছি, বাদাম খাইছি, আরও কি কি ছোট ছোট মানুষের হাবিজাবি যা পাইছি তাই খাইছি, বাট ক্যামেরা অন করতে ইচ্ছা করে নাই। ভাবলাম অনেকদিন পরে হাজব্যান্ডের সাথে বাচ্চাদের সাথে ঘুরতে আসছি, এনজয় করি। ভিডিও তো প্রত্যেক দিনই করি, এই জন্য আর ওই শ্যুট নেওয়া হয় নাই। তো সে যখন আমাকে বললো কিছু খাবা, আমি লাফ দিয়ে বলতেছি হ্যাঁ খাবো। আর সে যে এমন এক হাসি দিছে বলার মতো না। তারপরে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে আসছে, বলতেছে কি খাবা বলো। তো আমি হচ্ছে অর্ডার করছিলাম চাপ কাবাব না চিকেন কাবাব, চিকেন চাপ কাবাব সম্ভবত, চিকেন চাপ। তো আমার দেখা দেখি তাসনিম তাইবা বলছে তারাও খাবে চিকেন চাপ। আপনাদের ভাইয়া কনফিউজ ছিল কি খাবে কি না খাবে। তো সে একবার ভাবতেছে খিচুড়ি খাবে, একবার ভাবতেছে এটাকে কি বলে, কি বলে কাচ্চি খাবে। তো আমি বলতেছিলাম খিচুড়ি কি জন্য খাবা, কাচ্চি খাও, ভালো জিনিসটা খাও। দাম প্রায় কাছাকাছি আর কি। তো যাই হোক, আমি হচ্ছে চাপের সাথে পরোটার অর্ডার দিয়েছিলাম। তো ওদের হচ্ছে আসতে লেট হচ্ছিল, আর আমরা খুব টেনশন করতেছিলাম যে গাড়ি যদি ছেড়ে দেয়। তো সালাদ দিয়ে গেছিলো, তো আমি সালাদটা আগে খেয়ে শেষ করি, যে চাপ আসলে পরোটা আসলে খাবো, আর সালাদটা আগে খেয়ে শেষ করি। আর আপনাদের ভাইয়া যে ছবিগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে ফেসবুকে পোস্ট করতেছে। তো আমাকে দিয়ে আজকে যা করছে তা তো দেখাইনি আপনাদেরকে। সে হচ্ছে কোথাও ঘুরতে গেলে ক্যামেরাম্যান নেয়, তো ক্যামেরাম্যান তাকে ছবি তুলে দেয়, আর আমি আমার ভিডিও কাজে ব্যস্ত থাকি। সে কী করছে, আমার মোবাইলের ক্যামেরা ভালো দেখে সে আমাকে বলতেছে আজকের ক্যামেরাম্যান, সে আমাকে দিয়ে না হলো 50টা ছবি তুলাইছে। এরপরে আমি রাগ করে তুলিই নেই। আমি বলছি কি ছেলেরা এত ছবি তুলে কেন, ছবি তুলবে মেয়েরা, ছবি তুলবা 1টা 2টা, এত ছবি তোলার দরকার নাই। পরে বেছে হচ্ছে তাকে সম্ভবত 35টার মতো ছবি আমি দিছি। সে এগুলো সব একবারে ফেসবুকে আপলোড দিয়ে তারপরে কী লিখে দিবে। আমি আবার আসলে ফেসবুকে এত অ্যাক্টিভ না, ফেসবুকে ছবি দেওয়া বা কিছু লেখা এত টাইম আমার নাই। আমি হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ। তো এখানে আবার সে কাচ্চি খাচ্ছে, বলতেছে আমার একটা ছবি নাও। আর সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, ক্যামেরার সামনে তাকাতেও লজ্জা পায়, কথা বলতেও লজ্জা পায়। কালকে আমার একটা কলিজার ফোন করতেছিল, ভাইয়া তো আগে থাকে, ভাইয়া এরকম, ভাইয়া আমাকে বলবে আসো বলে ভাইয়াকে আর খাই না। এর মাঝে আমরা গত রোজায়
রোজায় যে আমরা গেছিলাম নরসিংদী, আম্মু তুমি এদিকে এনো তো। যেও তার সাথে আমার সাথে তুমি রাগারাগি এদিকে এনো। হয়েছে। কেন হয়েছে জানেন? আমি তাকে খুঁজতেছি, সে নাই। তাইফাকে নিয়ে এসে এখন সিবার ভিতরে যেয়ে বসিয়ে আছে, আমি আর তাসনিম ভিডিও করি। এবার দোনোকে হারাই গেছি। ও আমাকে কল দিছে, আমি ওকে কল দিছি, দিয়ে বলতেছি তুমি কোথায়, ও বলতেছে তুমি কোথায়। সেও আমাকে রাগ দেখাইছে, আমিও তাকে রাগ দেখাইছি। এরপর আমি বলছি তোমার সাথে আর ঘুরতে আসবো না, তুমি কেন এদিক ওদিকে যাও। মানে সে হচ্ছে দ্রুত হাঁটে আর আমি হচ্ছে স্লো ভাবে হাঁটি। আমার মাথায় থাকে কোন জায়গা থেকে একটা সুন্দর ভিডিও নেওয়া যায়, কোন জায়গা থেকে একটা ফুটেজ নেওয়া যায়, কোনটা ক্যামেরায় ভালো আসে। আর সে হচ্ছে, তার তো কোনো ভিডিওর প্যারা নাই, সে হাঁটতে থাকে, এই হচ্ছে অবস্থা। ঘুরতে গেলে ২ জন ২ দিকে। যাই হোক, বড় মেয়েটা আমার সাথে থাকে, ছোট মেয়েটা তার সাথে থাকে। এই হচ্ছে অবস্থা। আর এই যে আমাদের খাওয়া-দাওয়া শেষ। এরপরে হচ্ছে আমি চা অর্ডার দিছিলাম, চা খাইলাম। দুধ চাটা এখানকার অনেক মজা ছিল। আমি মজাদার দুধ চা খাইছিলাম সম্ভবত সিলেটে। সিলেটের পরে হচ্ছে এখানকার চাটা আমার ভালো লাগছে। একদম পিওর গরুর দুধ দিয়ে হচ্ছে বানাইছিল চাটা। আর চাটা আমার একটুও মজা হয় নাই। লবণ কম হয়েছিল। সাথে পরোটাটার লবণ কম হইছে, তেল ছাড়া পরোটা ছিল। কিন্তু তাসনিম তাইফার চাপটা ভালো ছিল। তাসনিম তাইফা বলতেছে অনেক মজা হইছে, অনেক মজা হইছে। বাট আমি মজার কিচ্ছু পাই নাই। আমার কাছে হচ্ছে ওই যে সমুদ্রের পাড়ে বসে কাঁকড়াটা খাইছিলাম, ওই কাঁকড়াটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আজকের দিনে যা আমার খাওয়া হয়েছে তার ভিতরে কাঁকড়াটা বেস্ট ছিল। আর তাসনিম তাইফা বলতেছে ওদের কাছে নাকি চাপ বেশি ভালো লাগছে। কোনো খাবারে যদি লবণ না হয় সেটা কি মজা লাগে বলুন? লবণ ছাড়া খাবার আসলে মজা লাগে না। মসলা কম হলেও খাওয়া যায়। বাট লবণ যদি না হয় সেইটার কোনো টেস্ট পাওয়া যায় না। আপনি হাজার মসলা দেন, হাজার কিছু করেন, কোনো কিছুতে মজা নাই। তো আমরা গাড়িতে উঠে গেলাম। আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিছে। অনেকক্ষণ পরে আমি ক্যামেরা অন করছি। আমরা অনেকটা পথ চলেও আসছি। তো রাস্তায় হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্লাস আকাশে অনেক ঝিলিক মারতেছিল, ঠাডা ঝিলিক যাকে বলে। তো আমি হচ্ছে এখানে একটু শুট নিলাম, বসে বসে উপভোগ করতেছিলাম বৃষ্টি। তাসনিম বলতেছে আম্মু একটু শুট নাও না, ওই যে ড্রাম ভরে পানি নিচ্ছে দেখেন। এই কাজটা ছোটবেলা যে কত করছি সেটার কোনো হিসাব নাই। ছোটবেলা কেন, বড়বেলায় করছি। জাস্ট এই বাসাতে আজকে ৫-৬ বছর হইছে যে এই কাজটা করা হয় না। বাট এর আগের বাসায় যে ছিলাম তখন আমি এরকম ড্রাম ভরে ভরে পানি রাখতাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগতো। প্রায় ৩ থেকে ৪ মাস এই পানিগুলা ব্যবহার করা যায়। তো একটু ফেট করে দিয়ে রাখলে পানিটা ভালো থাকে। আর এটা দিয়ে যদি ভাত, তরকারি, চা রান্না করা হয় এত মজার হয়, বলার মতো না। আর আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল মাশাআল্লাহ। গাড়ি কোনো ওভার চালায় নাই। গাড়িতে উঠলে আমার যেটা ভয় লাগে ওই যে আঁকাবাঁকা করে চালায়, যেটা আমার কাছে খুবই ভয় লাগে। নিয়ম মতো স্লো করে চালাবে। উম গাড়ি চালানোর একটা গতি আছে, যে ওই গতিটার ভিতর চালালে তো আর কোনো ভয় থাকে না আল্লাহর রহমতে। বিপদ আসলে তো অবশ্যই আসবে, আল্লাহ দিলে। আল্লাহ রক্ষা করলে শান্তি আরকি। তো যাই হোক, ড্রাইভারেরও একটু সচেতনতার ব্যাপার আছে। ড্রাইভারের ভিতর সেটা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া।
আর এরপরে আর কোনো শ্যুট নেওয়া হয় না। আমরা বাসায় গিয়ে খুবই ক্লান্ত ছিলাম, গোসল করে ঘুমিয়ে গেছিলাম। তো আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।